আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, প্রত্যেকের জন্য শুভকামনা। চেষ্টা করবা পরীক্ষার ঠিক আগের রাতে ১০ টার মধ্যেই যত পড়া আছে সবকিছু কাভার করে ফেলার। এর কারণ হচ্ছে তুমি যদি এরপরেও পড়তে থাকো এবং পড়তে তুমি অনেক রাত করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার সকালবেলা ঘুম থেকে উঠতে অসুবিধা হবে এবং প্রপার একটা ঘুম কিন্তু হবে না। তো চেষ্টা করবা রাত ১০ টার মধ্যে যত পড়া আছে সবকিছু কমপ্লিট করে ফেলার এবং তারপরে নতুন কোনো পড়া, নতুন কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা না করার। ঘুম থেকে ওঠার পরে ১ম এই গোসল করবা, একটু হাঁটাহাঁটি করতে পারো এবং তারপরে যতটুকু সময় থাকবে তুমি যদি টেবিলে বসে থাকো, সেক্ষেত্রে গতদিন যা কিছু পড়ছো জাস্ট উল্টায়ে দেখতে পারো। পড়ার দরকার নাই। জাস্ট তুমি পাতাগুলো উল্টাবা এবং চেষ্টা কইরো যাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে যাওয়ার। চেষ্টা করো মিষ্টি জাতীয় কিছু খাওয়ার। কারণ গ্লুকোজটা সরাসরি কিন্তু তোমার ব্রেনে গিয়ে কাজ করে। তো তোমার শক্তির জন্য কিন্তু ব্রেনের শক্তির জন্য অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খাওয়ার চেষ্টা কইরো। আচ্ছা, আজকের টপিকে আসি। দেখো মেডিকেলের যারা পরীক্ষা দিবা তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু চান্স পাবা না। আমি বলব যে বেশিরভাগই চান্স পাবা না। তো এরপরেই কিন্তু তোমাদের আবার নতুন করে একটা যুদ্ধ শুরু হবে। আরো অনেকগুলা ভার্সিটি আছে। সো তুমি যদি শুধু মেডিকেলকেই ভালো ভাবো, হ্যাঁ, অনেকের ইচ্ছা থাকে। কিন্তু আসলে মেডিকেলে চান্স না পাওয়া মানেই তোমার জীবনটা শেষ না। তোমার সামনে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে এবং সেই জায়গাগুলো থেকেও তুমি অনেক ভালো কিছু করতে পারবা দেশের জন্য। তো আমাদের সময় না একটা কথা প্রচলিত ছিল যে, যার আসলে কেউ নাই, মানে মেডিকেল যারা প্রিপারেশন নিত, আমি নিজেও নিতাম। তো আমাদের নিজেদের মধ্যে একটা কথা ছিল যে, যার আসলে কেউ নাই, তার এগ্রি আছে। এর কারণ হচ্ছে যার আসলে কোথাও চান্স হতো না, তার কিন্তু এগ্রিতে চান্স হতো। এর বেশ কয়েকটা কারণ আছে, যেমন এগ্রি পরীক্ষাটা হইতো সবার লাস্টে এবং এই এগ্রি পরীক্ষার যে কোশ্চিন প্যাটার্ন, সেটা কিন্তু নরমাল এই মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই কিছুটা, ঠিক আছে? কিছুটা সিমিলার। যেমন তোমার হচ্ছে এগ্রিতে কথা বলবো একটু পরে। বায়োলজিতে অনেক মার্ক আছে। তো সেটা নিয়ে আমরা কথা বলব, ঠিক আছে? তো এগ্রি এটা কিন্তু এই বছর অন্যান্য বছরের মতো হচ্ছে না। কারণ এগ্রি পরীক্ষাটা আর সবার শেষে হচ্ছে না। অন্যান্য বছর যেমন সবার শেষে হতো, এবার আর সবার শেষে হচ্ছে না। তো এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে একটু পরে কথা বলব। তো এর মধ্যে এই যে দেখো আমি একটা গ্রাফ আঁকায় রাখছি। এখানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ৩ জানুয়ারি ৩ জানুয়ারি কিন্তু আবার হচ্ছে এগ্রি পরীক্ষা। তো এর মাঝখানে তুমি কিন্তু প্রায় অনেক দিনের একটা গ্যাপ পাচ্ছ, তাই না? 20 ডেজ। তো মেডিকেলে যেহেতু তোমার ভালো একটা প্রিপারেশন আছে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ২০ দিনের একটা প্রিপারেশন, এটা কিন্তু কম না। অনেক হিউজ একটা প্রিপারেশন। এবং মাঝখানে আরো অনেকগুলা পরীক্ষা আছে। তো আমি বলব যে তুমি হচ্ছে যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তুমি টার্গেট করো, ১ম টার্গেট হবে তোমার ঢাকা ইউনিভার্সিটি এবং 2nd টার্গেট হবে তোমার এগ্রি, অথবা তুমি এগ্রিকেই ১ম টার্গেটে রাখতে পারো। যেহেতু এখানে তুমি সময়টা বেশি পাচ্ছ একটু। তো এগ্রির জন্য তোমার আসলে কি করতে হবে, কিভাবে তুমি আগাবা, অল্প কিছু কথা আজকে বলবো। আরো কিছু ভিডিও বানাবো মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই। তো সেই ভিডিওগুলোর মাধ্যমে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট অল্প কিছু কথা বলি। আচ্ছা, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমরা আসলে কৃষির জন্য কিভাবে পড়বা? দেখো, তুমি কিন্তু মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য অলরেডি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তোমার আছে। এক্সট্রা অ্যাডভান্টেজ আসলে কি? যেমন বায়োলজিতে ৩০ মার্ক। হ্যাঁ, টোটাল মার্ক তো ১০০। যদি জিপিএর মার্ক ধরা হয় তাহলে হচ্ছে ৫০। তোমার যদি ২ টাতে ৫ থাকে এসএসসি, এইচএসসি, তো সেই ক্ষেত্রে তো বুঝতেই পারতেছো। হ্যাঁ, তোমার কিন্তু ৫০ মার্ক অলরেডি তোমার হয়ে গেছে। এবছর যেহেতু জিপিএ ৫ এর পরিমাণটাও কম, তো যদি জিপিএ 5 থাকে ভাইয়া, তোমার কিন্তু মানে মারাত্মক একটা সুযোগ আছে এই বছর। আর যদি জিপিএ 5 নাও থাকে, অল্পর জন্য জিপিএ 5 তুমি পাও নাই, অল্প কিছু মার্ক কাটা যাবে। তো এটার জন্য হতাশ হওয়ার কিছু নাই। তুমি এই ৫০ মার্ক তুমি বাদ দাও। তুমি ১০০ মার্কের কথা চিন্তা করো এখন। তো ১০০ মার্কের মধ্যে ৩০ মার্কই হচ্ছে তোমার বায়োলজি, যেটা তোমার সবচেয়ে স্ট্রং জোন মেডিকেলের প্রিপারেশন যেহেতু তোমার আছে। এবং এই ৩০ মার্কের জন্য আমার মনে হয় না যে আর নতুন করে কোনো কিছু পড়তে হবে। এতদিন ধরে যা পড়ছো সেটাই এনাফ। এরপরে দেখো কেমিস্ট্রি। সো বায়োলজি এবং কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ যদি আমি এর সাথে অ্যাড করি, কারণ তোমার মেডিকেলের জন্য ইংলিশ তোমার ভালো মতোই পড়া আছে।
অন্য কারো কিন্তু ইংলিশ পড়া নাই সেইভাবে। অন্যান্য যেকোনো প্রিপারেশন বলো, কেউ কিন্তু ইংলিশ পড়তেছে না সেভাবে। কিন্তু তোমার যেহেতু মেডিকেল প্রিপারেশন হওয়ার কারণে তোমার কিন্তু ইংলিশ ভালো একটা প্রিপারেশন কিন্তু অলরেডি হয়ে আছে। তো এখানে তোমার আসলে কত মার্ক মোটামুটি তোমার আয়ত্তে আছে দেখো তো? ১০০ মার্কের মধ্যে ৬০ মার্ক তোমার আয়ত্তে আছে। এবং ফিজিক্সটাও তো এতদিন পড়ছো, হয়তোবা অনেকে আছো যারা ম্যাথ পড়ো নাই। অনেকে মেডিকেলের পাশাপাশি ম্যাথের প্রিপারেশনটা নাও, কিন্তু যারা নাও নাই তাদের চিন্তার কিছু নাই। তোমরা তো কয়েকদিন আগে এইচএসসি শেষ করছো, সেখানে কিছু না কিছু ম্যাথ তো পারো, তাই না? তো ফিজিক্সের যে কোশ্চিনটা, এটা আমি যদি বলি যে খুব কঠিন হয়, এই কথাটা আমি বলবো না। কারণ মেডিকেলে তো সবকিছুই কনসেপ্ট বেস, তাই না? ওইখানে কোনো ম্যাথ আসে না। এখানে কিছুটা ম্যাথ আসবে, ঠিক আছে? সত্যি বলতে একদমই যে ম্যাথ আসবে না, কিছুটা ম্যাথ আসবে। এবং ম্যাথের তোমরাও মেডিকেলে যে একদমই ম্যাথ করো না এই বিষয়টা তো এমন না। যেমন শর্টকাট ট্রিক্স দ্বারা যে ম্যাথগুলা করা যায়, সেগুলোতে তো আসলে মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি এক্সপার্ট থাকে, তাই না? বা কমন যে ম্যাথগুলা, যেগুলো বইয়ের পেছনের ম্যাথগুলা, হ্যাঁ, বা খুব ছোট্ট ছোট্ট যে সূত্রগুলো আছে সেগুলাতে তো এক্সপার্ট। এছাড়াও যে ওই যে এককগুলা থাকে, এককগুলাতে তো অবশ্যই মেডিকেলে ভালো একটা প্রিপারেশন হয়ে থাকে। তো ফিজিক্সের জন্যও কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা। হয়তো 20 মার্কের মধ্যে হয়তো 7-8 মার্ক এমনিতেই তোমার মেডিকেল প্রিপারেশনের মাধ্যমে হয়ে গেছে। এখন কিছু হ্যান্ড ক্যালকুলেশন বা আদার্স কিছু টেকনিকের মাধ্যমে তোমার বাকি যে মার্কগুলা সেগুলো হচ্ছে কভার করতে হবে। আচ্ছা, তো এক্সট্রা অ্যাডভান্টেজ তাহলে তুমি কি পাইলা? দেখো 60 থেকে 70% মার্ক তোমার কিন্তু হচ্ছে মেডিকেল প্রিপারেশনের মাধ্যমেই কিন্তু হয়ে যাচ্ছে। বাকি থাকে 30 থেকে 40% মার্ক, যেটার জন্য তোমার একটু এফোর্ট দিলে এনাফ। আচ্ছা, এখন তাহলে তুমি কি করতে পারো? দেখো এক্সট্রা অ্যাডভান্টেজ তাহলে তুমি অলরেডি নিছো, অন্য কারো কিন্তু এই অ্যাডভান্টেজটা নাই। আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, যেমন এখানে সিট সংখ্যা কিন্তু অনেক, প্রায় ৩৫০০। আরও কিছু সিট সংখ্যা আছে, সেটা হচ্ছে ওই যে মুক্তিযোদ্ধা কোটা টোটা সহ আরও কিছু আছে। তবে তুমি চান্স পেতে হলে এই যে ৩৫০০ সিট। এছাড়াও ওয়েটিং তো আছেই। তো যাই হোক, ওয়েটিং এর বিষয়টা বাদ দাও, তোমার সিট সংখ্যা কিন্তু ৩৫০০, তাই না? তো অন্যান্য কোনো ভার্সিটিতে কিন্তু এত সিট নাই। তো যেহেতু গুচ্ছ, এখানে অনেকগুলা সিট আছে। আচ্ছা, দেন এইখানে আচ্ছা কি করবা সেটা বলার আগে আরেকটু কথা বলি। অনেকের হয়তোবা মনের ভাবনা এমন হতে পারে যে ভাইয়া, আমি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম, দেয়ার কিছুদিনের মধ্যে 20 দিনের মধ্যে আবার হচ্ছে এগ্রি ভর্তি পরীক্ষা হচ্ছে। তো এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। কারণ অন্যান্য বছর তো এগ্রি পরীক্ষা, ওই যে একটু আগে প্রথমে যে কথাটা বলছি যে যার কেউ নাই তার এগ্রি আছে। তো যদি এগ্রি পরীক্ষাটা সবার শেষে হতো, সেক্ষেত্রে হয়তো বা আমার প্রিপারেশনটা আরেকটু ভালো করে নিতে পারতাম, আমার হয়তো বা চান্স হতো। কিন্তু এই এগ্রি পরীক্ষাটা আগায় দেওয়ার কারণে আমার হয়তো বা চান্স নাও হইতে পারে, বা আমি প্রবলেমে পড়বো। তো এই কথাটা আমার মনে হয় যে খুব একটা যৌক্তিক না। এর কারণ হচ্ছে পরীক্ষাটা আগায় আসার কারণে সুবিধাটা আসলে তোমারই। কিভাবে সুবিধা দেখো, পরীক্ষাটা যদি সবার হইতো, সরি, পরীক্ষা যদি সবার শেষে হইতো, তখন যারা চান্স পায় নাই, বেশিরভাগই তো চান্স পায় না। কতজন চান্স পায়? লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, চান্স পাচ্ছে সর্বোচ্চ 15,000 20,000 স্টুডেন্ট, তাই না? তাহলে সবার টার্গেট কি থাকে বলো তো? ওই এগ্রির দিকে থাকে। যারা যারা চান্স পায় নাই, সবার টার্গেট কিন্তু ওই এগ্রি 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 এগ্রি, তাই না? কিন্তু তোমার যেহেতু যারা হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ কিন্তু দুর্ভাগ্যক্রমে চান্স পাবা না, তোমার কিন্তু এরপরের টার্গেটটা হয়ে যাচ্ছে এগ্রি। তার মানে কি, তোমার কম্পিটিশনটা কমে যাচ্ছে। যারা হয়তো বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছে, এই যে এখানে ডিউ এর প্রিপারেশন নিচ্ছে, জেইও নিবে, আরো যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু তারা কিন্তু এগ্রির দিকে, মানে তাদের যে টার্গেটটা হচ্ছে এগ্রি, সেকেন্ড টার্গেট বা ফার্স্ট টার্গেট এগ্রি, এমন কিন্তু না। কিন্তু তোমার এই যে মেডিকেল পরীক্ষার পরপরই কিন্তু তোমার টার্গেটটা হয়ে যাচ্ছে এগ্রি বা ডিইউ, তাই না? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তুমি কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছ এখানেও। পরীক্ষাটা আগে আনলেও কি হবে, তুমি তো 20 দিনের মতো সময় পাচ্ছ। এই সময়টাকে তুমি কাজে লাগাইতে পারো, খুব ভালো মতোই কাজে লাগাইতে পারো, তাই না? তো আবার যদি পরীক্ষাটা সবার শেষে হইতো, তোমার যদি কোনো কারণে তোমার যদি ভাগ্যটা খুবই খারাপ থাকে, যেমন আমার একটা ফ্রেন্ডের ভাগ্য খুবই খারাপ ছিল। হ্যাঁ, সে পড়ালেখা করছে, সে আমার রুমমেট ছিল। সে অনেক বেশি পড়ালেখা করছে, কিন্তু আসলে কোনো জায়গাতে চান্স হচ্ছিল না। আমার অনেক জায়গাতেই হয়ে গেছে। তো সে টোটালি প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। কারণ তার আশেপাশে যারা আছে সবার চান্স হচ্ছে, কিন্তু তার চান্স হচ্ছে না।
তো শেষ পর্যন্ত সে কৃষিতেই পাইছে, কিন্তু ওই পর্যায়ে ওই লেভেলে যাইতে যাইতে না তোমার আসলে মোটিভেশনটাই আর থাকে না, বুঝছো? তো এই কারণে তোমার যদি আগেই এই পরীক্ষাটা দিয়ে ফেলো, তোমার দেখো তোমার মেডিকেলের কারণে একটা গরম গরম প্রিপারেশন আছে, তারপরে হচ্ছে এগ্রি পরীক্ষা। সো তোমার মতো বায়োলজি কেউই পারে না, তোমার মতো কেমিস্ট্রি কেউই পারে না, তো তোমার কিন্তু এখানে চান্স পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, এখন তুমি সবচেয়ে বেশি সমস্যাটা ফেস করবা কোন জায়গাটাতে? ম্যাথে। ম্যাথের 20 নাম্বার এবং ফিজিক্সের আমি ধরলাম যে 10 নাম্বার, এই মোট 30 নাম্বারে তুমি হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবা। করবাটা কি? সিম্পলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে চলে যাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে চলে যাও এবং কোশ্চিনগুলো সলভ করতে থাকো। আরও একটা সহজ সমাধান দিই তোমাদের, সেটা হচ্ছে তোমরা কিছু ক্লাস করে নিতে পারো। এখন ক্লাস করলে তো হবে না, তোমার কাছে হয়তো বা অনেক কিছুই থাকতে পারে, অনেক রিসোর্স থাকতে পারে, অনেক ধরনের ক্লাস থাকবে, ঢাবি এ ইউনিট, সরি মানে ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস, ম্যাথ ক্লাস, এরকম অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই সময়ে তোমার না কম্প্যাক্ট ক্লাস দরকার, শুধু ক্লাস না, তোমার দরকার হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। কম্প্যাক্ট ক্লাস বলতে কি বোঝানো হচ্ছে? কম্প্যাক্ট ক্লাস মানে হচ্ছে যে খুব অল্প সময়ে ঢাবিতে বিগত বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিসের মাধ্যমে শুধুমাত্র সেই টপিকগুলোকে ফোকাস করে ক্লাস, সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। আচ্ছা, তো এর জন্য খুব সহজ একটা সমাধান হচ্ছে হালকেনস্টাইন থেকে যে দ্য লাস্ট ওয়ার 2.0 এগ্রি প্লাস জিএসটি কোর্সটা আছে সেটা, এবং এখানে তুমি আসলে কি পাবা? তুমি হচ্ছে লাইভ ক্লাস পাবা, ঠিক আছে? সো লাইভ ক্লাস কিন্তু সরাসরি হচ্ছে, অলরেডি কয়েকটা হয়েছে, আরও অনেকগুলো বাকি আছে এখনো, ঠিক আছে? তো তুমি যদি আজকে এনরোলড হয়ে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে অনেকগুলা লাইভ ক্লাস পাবা এখনো, ঠিক আছে? আর লাইভ ক্লাস সেগুলো তো আবার ওয়েবসাইটে আপলোড হবে, তো সেগুলো হচ্ছে রেকর্ডেড আকারেও থাকবে। এবং আরও বেশি সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে তুমি আর্কাইভ ক্লাস পাচ্ছ এখানে। আর্কাইভ ক্লাস কিসের? কোশ্চিন ব্যাংক সলভিং এর ওপর। যত বিগত বছর যতগুলো কোশ্চিন আছে সবগুলো কোশ্চিন কিন্তু এই কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাসের মধ্যে সাজায় রাখছি। তো এইখানে অন্যান্য জায়গাতে কি হয় বা অন্যান্য সময় কি হয়, আসলে শুধুমাত্র কোশ্চিন ব্যাংক দিয়ে বলে যে এগ্রিড কোর্স, কিন্তু এখানে কিন্তু আমরা কোশ্চিন ব্যাংক সলভিং এটাকে আমি প্রমোট করতেছি না, কারণ তুমি কোশ্চিন তো নিজে নিজে সলভ করতে পারো, তাই না? তো এখানে ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে, কারণ এগুলো হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। তো বায়োলজির জন্য 10টা, বাকি সবগুলো সাবজেক্টের জন্য কিন্তু 6টা করে ক্লাস পাবা। এছাড়াও ইংলিশের ক্লাস পাবা 2টা, ইংলিশের ক্লাস পাবা 2টা, ঠিক আছে? এখন এইখানে যেহেতু আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোই পড়াবো, সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে এই কোর্সটা। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সবগুলা ক্লাসে কি করতে হবে? কারণ তোমার হাতে তো আর সময় নাই এত। 40টা ক্লাস যদি তুমি করতে যাও, তোমার হাতে কি সময় আছে? খুব ট্রু কথাটা, সেটা হচ্ছে সবগুলা ক্লাস করার দরকার নেই। তোমার যেই অধ্যায়টাতে সমস্যা, যেমন জৈব যৌগ, এই অধ্যায়টাতে তোমার সমস্যা, কি করবা? ক্লাস করবা, ঠিক আছে? তোমার ম্যাথের সমস্যা, ম্যাথের তো শর্ট সিলেবাস, তাই না? তো শর্ট সিলেবাসে কয়টা অধ্যায় আছে? 7টা 14টা। তো 14টা, আমার মানে আমি ভুল হইতে পারি। যাই হোক, যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায় মাত্র 6টা ক্লাসের মাধ্যমে শেষ করা হবে ভাইয়া। এবং এই 6টা ক্লাস কিভাবে সাজানো হয়েছে? টপ লেভেলের যে টপিকগুলা সেগুলা দ্বারা, ঠিক আছে? তো এই 6টা ক্লাস করলেই তোমার কিন্তু যতগুলা শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং বায়োলজির জন্য আমি খুব সুন্দর একটা কাজ করব তোমাদের জন্য। পরীক্ষার আগ দিয়ে খুব কম্প্যাক্ট একটা পিডিএফ তোমাদেরকে দিব, যদি এই কোর্সে তোমরা থাকো, সেই ক্ষেত্রে খুব কম্প্যাক্ট একটা পিডিএফ দিব, যে পিডিএফটা পড়লে ইনশাল্লাহ তুমি এগ্রি বায়োলজির 90% কমন পাবা, ঠিক আছে? সো বায়োলজি নিয়ে যত টেনশন আছে আমি তো আছি নাকি, আমি যতক্ষণ থাকবো আমি অবশ্যই তোমাদেরকে কমন নিয়ে এসে দিব, ঠিক আছে? সিম্পলি। আচ্ছা, দেন তোমার যে কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া, এই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সলভ করতেছো, এগ্রিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন আসে, কিন্তু হুবহু কোশ্চেন কমন আসে না, কমন আসে হচ্ছে টাইপ কমন আসে, বুঝছো? সো টাইপ কমন বলতে কি বোঝানো হচ্ছে, যেমন তুমি পড়তেছো যে মাইটোসিস কোষ বিভাজনের প্যাকাইটিন দশা থেকে একটা কোশ্চেন আসছে, তো তুমি শুধুমাত্র প্যাকাইটিনের ওই কোশ্চেনটা পড়ে ফেললা, তাইলে কিন্তু হবে না। তোমার যে কাজটা করতে হবে, সরি, মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন, তো তোমার যে কাজটা করতে হবে মিওসিস কোষ বিভাজনের মানে মিওসিস কোষ বিভাজন পুরাটাই কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে? তো টাইপ কমন তোমার আসবে। সো
টাইপটা পড়তে হবে, টাইপটা বুঝতে হবে। ধরে নাও একটা ম্যাথ আসলো কোনো একটা টাইপ থেকে, ওই রিলেটেড আরো যে ম্যাথগুলো আসতে পারে বা ওই টাইপের আরো যা কিছু আছে সবকিছু কিন্তু তোমার আয়ত্তে রাখতে হবে। দেন তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। সো এক্সাম তো এতদিন ধরে দিচ্ছই, সামনেও দিবা। তো এক্সামগুলো দিতে থাকো। এই আরকি বিষয়। ঠিক আছে? তো মেইন কাজ হচ্ছে তোমার নতুন করে আর কোনো কিছুই পড়তে হবে না। তোমার যে কাজটা করতে হবে, এই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো করতে হবে। ম্যাথে তোমার দুর্বলতা কাটানোর জন্য ক্লাস করো। আর যদি সম্ভব হয় এক্সাম দাও। আর নিজের পড়াগুলা বা অন্যান্য ভার্সিটির যে কোয়েশ্চেন গুলো আছে, সেগুলো হচ্ছে আস্তে, আস্তে কভার করতে থাকো। ঠিক আছে? ডিউ আছে সামনে। ডিউ এর জন্য তোমার কিন্তু আ মানে কিছুটা হচ্ছে ডিউ এর কোয়েশ্চেন ব্যাংক গুলা একটু ভালোমতো সলভ কইরো। ঠিক আছে? ওইগুলা থেকেও কিন্তু কমন আসে। যেমন আমি এই যে কোয়েশ্চেন গুলা দেখতে গিয়ে আমি দেখলাম যে এগ্রি থেকে কিছু কোয়েশ্চেন আসছে ডিউতে। ঠিক আছে? মানে এগ্রিতে হয়তো ৬-৭ সালের কোয়েশ্চেন সেটা ছিল। মানে আমি সলভ করতে গিয়ে পাইলাম। তো যেহেতু ডিউ নিয়েও আমি কাজ করছি অনেক বেশি। তো আমি দেখলাম যে ডিউতে এমন একটা কোয়েশ্চেন দিছে যেটা এগ্রি থেকে হুবহু কমন। তো এই ডিউ এর এক্সামের আগে এই এগ্রির এই কোয়েশ্চেন ব্যাংকটাও পইড়ো। ঠিক আছে? সো এগ্রি থেকে কিন্তু ডিউতেও কমন আসে। আবার ডিউ থেকেও এগ্রিতে কমন আসবে। সিম্পল। ভাইস ভার্সা। তো এই আরকি বিষয়। মেইন কথা হচ্ছে এখন থেকে তোমার হচ্ছে কাজ হচ্ছে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ, তারপর থেকে কোয়েশ্চেন ব্যাংক বাকি যতগুলা ভার্সিটি আছে সবগুলা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক আস্তে, আস্তে সলভ করতে থাকা। ওকে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের সাথে আরো কথা হবে। তোমাদের জন্য আবারও শুভকামনা। মেডিকেল ভর্তি পরীক্ষা দাও। আশা করি তোমরা যারা ভালোমতো প্রিপারেশন নিছো, তোমাদের কিন্তু মনের আশাটা ইনশাআল্লাহ পূরণ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।